প্রথম প্রেম কি সত্যি হয়? এমন প্রশ্নের উত্তরে অনেকেই বলবে খুব কম মানুষের জীবনেই প্রথম প্রেম বাস্তবায়িত হয়। আজকের গল্পে আমরা লু নামের এই মেয়েটিকে প্রথম প্রেমে পড়তে দেখি, কিন্তু তার প্রেমে পড়ার গল্পটা ৮-১০টা মেয়েদের প্রেমের গল্প থেকে একটু অন্যরকম। নতুন এক ভিন্নধর্মী প্রেমের গল্প দেখতে চলো আজকে আমরা সবাই মিলে একসাথে গল্পের গভীরে ডুব দিই। গল্পের শুরুতেই আমরা দেখি লু অপারেশন রুমে দাঁড়িয়ে তার প্রশ্নপত্রের প্রশ্ন পড়ছে, আর সেই প্রশ্নের 4টি অপশন 4জন নার্সকে দিয়ে ভাবছে। ঠিক তখনই বেডে থাকা রোগী হাত উঠিয়ে পাশে থাকা টেবিলে টোকা মারে। মূলত পরীক্ষা দিতে দিতে লু তার পরীক্ষার প্রশ্নের ঘটনাকে কল্পনাতে অপারেশন রুমে দাঁড়িয়ে ভাবছিল, যাতে করে সে প্রশ্নের উত্তর খুঁজে পায়। তাই টিচার তাকে বলে, তোমার সমস্যাটা কি? নিজে তো পরীক্ষা দিচ্ছই না, উল্টো মনে বিড়বিড় করে কিসব বলে বাকিদের পরীক্ষা ডিস্টার্ব করছো। এই বলে ম্যাম চলে গেলে লু আবার প্রশ্নের উত্তর জানার জন্য সেই কল্পনার জগতে চলে যায়। আর এভাবে করতে করতে পরীক্ষার সময়ও শেষ হয়ে যায়। দুষ্ট লু তখন তাড়াতাড়ি করে সব প্রশ্নের উত্তর দাগাতে থাকে। ওইদিকে আমরা গল্পের হিরো রেনকে দেখতে পাই। সে সুইমিং পুলে সুইমিং প্র্যাকটিস করছিল। রেন একজন ভালো সুইমার। এইদিকে লু পরীক্ষার হল থেকে বেরিয়ে দৌড়াচ্ছিল, আর তখন তার পেছন থেকে তার স্কুল লাইফের ক্রাশ আন তার ব্যাগ টেনে ধরে। লু এই আনের উপর 5 বছর ধরে ক্রাশ খেয়ে আসছে, আর আজকে আনের জন্মদিন, তাই লু তার জন্য কেক বানাবে বলে এত দ্রুত গতিতে বাড়ি ফিরছিল। আন তখন বলে, আজকে তোমাকে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে, যে কথাটা আমি এতদিন ধরে আমার হৃদয়ে লুকিয়ে রেখেছিলাম। আমি আর সেটা তোমার থেকে লুকাতে পারবো না। লু মনে মনে ভাবে আন নিশ্চয় আজকে তাকে প্রপোজ করবে। আন তখন তাকে দুধের তৈরি একটা ড্রিঙ্ক দেয় আর বলে, তোমার প্রিয় ফ্লেভারের সয় মিল্ক নিয়ে এসেছি তোমার জন্য। রাতে কিন্তু আমার জন্মদিনে আবার দেখা হচ্ছে আমাদের। এই বলে সে চলে যায়। লু তখন তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আনের জন্য কেক বানাতে শুরু করে, আর হঠাৎ তার 5 বছর আগের সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন সে স্কুলে দেরি করে আসার কারণে স্যারদের বকা খাবে বলে ভয়ে স্কুলের দেয়াল ভেঙে ঢুকে, ফলে তার প্যান্ট ছিঁড়ে যায়। সবাই তখন তাকে দেখে হাসতে থাকলে আন এসে তার জ্যাকেটটা খুলে লুয়ের গায়ে জড়িয়ে দেয় আর বলে, তুমি লজ্জা পেও না, আমরা তো একই ক্লাসের, তাই না? আমি একটা সয় মিল্ক কিনেছি, আমি তোমাকে ক্লাস শেষ হলে সেটা দিব। আর এসব ভাবতে ভাবতে সে কেকের উপর লাভ বানাতে গিয়ে উল্টো হার্ট তথা মানুষের হৃদয়ের ছবি এঁকে ফেলে, আর বলে, আমি কেন মানুষের হৃদয়ের ছবি আঁকতে গেলাম এখানে? এই বলে ছুরি দিয়ে সেটা মুছতে গেলে বলে, তুমি তো আমার হৃদয়, তাই তো তোমার কথা ভাবতে ভাবতে এই হৃদয়ের ছবি এঁকে ফেললাম। পরের সিনে লু তার ক্রাশের জন্য বানানো কেক নিয়ে নাচতে নাচতে স্কুলের ক্যাম্পাসে পৌঁছে যায়, আর গল্পের হিরো রেন তখন সাইকেল চালাতে চালাতে সেদিকেই আসছিল। আর লুও তখন তার ক্রাশকে সারপ্রাইজটি দিবে এই আনন্দে ঘুরতে ঘুরতে রেনের সাইকেলের সামনে চলে আসে। রেন তখন তাকে বাঁচাতে গিয়ে সাইকেলের হার্ড ব্রেক করে ফেলে আর তাকে সরে যেতে বলে, কিন্তু লু কানে হেডফোন লাগিয়ে গান শুনতে থাকার কারণে কিছুই শুনতে পাচ্ছিল না। তখন রেন তার কান থেকে হেডফোন খুলে বলে, তোমার সমস্যাটা কি? লু তখন বলে, তোমার কিছু হয়নি তো? তারপর সে সরি বলতে থাকে আর বলে, তোমার কোথাও লাগেনি তো? রেন বলে, আমি ঠিক আছি। এই বলে সে চলে যেতে লাগলে লু কিছু চকলেটস তার হাতে ধরিয়ে দেয় আর সেখান থেকে দৌড়ে চলে যায়। পরের সিনে লু তার ফ্রেন্ডকে বলে, আজ আন আমাকে প্রপোজ করতে যাচ্ছে। তার ফ্রেন্ড বলে, অবশেষে তোর 5 বছরের গোপন ক্রাশ ফাইনালি তোর বয়ফ্রেন্ড হচ্ছে। খুশিতে লু আলমিরা থেকে সমস্ত কাপড় চোপড় নামাতে থাকে আর বলে, কোনটা পরলে আমাকে সব থেকে বেশি সুন্দর লাগবে বলতো? তার ফ্রেন্ড বলে, আজ আন যেন তোর উপর থেকে চোখ সরাতে না পারে। পরের সিনে রেন তার বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছিল। এইদিকে লু খুব সুন্দর করে সেজেগুজে কেক নিয়ে রেস্টুরেন্টের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, আর সেই রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো কিউট কিউট পোজ দিতে থাকে। সে বুঝতেও পারে না যে এর ভেতরে কেউ থাকতে পারে। ওইদিকে রেস্টুরেন্টের ভেতরে বসে রেনের বন্ধুরা তাকে দেখে রীতিমতো অবাক হয়ে যায়। রেন তখন চুপচাপ তার এসব অঙ্গভঙ্গি দেখে যাচ্ছিল। তখন রেনের এক বন্ধু বলে ওঠে, মেয়েটির কি সুন্দর ডাকর ডাকর চোখ। তখন তার আরেক বন্ধু বলে, আমি তাকে চিনি, তার নাম হচ্ছে লু, সে ক্লিনিক্যাল ডিপার্টমেন্টের মেডিকেল স্টুডেন্ট। তখন অন্যজন বলে, তুই তো দেখি সব মেয়েকেই চিনিস। সে বলে ওঠে, আরে স্টুডেন্ট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সবাইকেই চিনে রাখতে হয় আমায়। রেন তখন লুয়ের দেওয়া সেই চকলেটসগুলো বের করে দেখতে থাকে। পরের সিনে লু আনের বার্থডে পার্টিতে চলে আসে। কিছুক্ষণ পর আন চলে এলে মদের বোতলের সাথে পা পিছলে লুয়ের গায়ে গিয়ে পড়ে। লু বলে, তুমি এত ড্রিঙ্ক কেন করলে? তারপর সে নিজেই মনে মনে বলতে থাকে, ও বুঝেছি, তুমি ড্রিঙ্ক করেছ তোমার শক্তি বাড়ানোর জন্য, সেটার আর কোনো প্রয়োজন নেই।
আমি এমনিতেই তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিব। আন বলে, তুমি কেমন অনুভব করবে যখন তুমি কাউকে ভালোবাসবে? আমি ড্রিঙ্ক করেছি কারণ আমি আমার সুখ আর পাগলামিগুলো সহজেই যেন তার সামনে প্রকাশ করতে পারি। লু বলে, আমি রেডি, তুমি যা বলতে চাও বলো। তখন আন বলে ওঠে, গত 2 বছর ধরে আমি আর শিয়া ডেট করছি, কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড শিয়া আমার আর তার সম্পর্কের কথা তোমাকে বলতে নিষেধ করেছে, কিন্তু আমি তোমাকে অনেক ভালো একজন বন্ধু মনে করি। লু বলে, তোমরা গত 2 বছর ধরে একসাথে আছো তাই না? আন বলে, আমি প্রতিদিন চেয়েছি তোমাকে সব খুলে বলতে, কিন্তু তোমার বেস্ট ফ্রেন্ড বলতে নিষেধ করেছে। লু কান্নায় ভেঙে পড়ে, কারণ তার এতদিনের ভালোবাসা আজ মিথ্যে হয়ে দাঁড়িয়েছে। তখন হঠাৎ করে আন বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি। লু ভাবে আন তাকে এ কথা বলেছে, কিন্তু ঘাড় ঘুরিয়ে লু দেখে আন ফোন করে শিয়াকে এ কথাগুলো বলছে। আন তখন সেখান থেকে উঠে চলে যায়। লু কান্নায় ভেঙে পড়ে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গত 5 বছর আগে আনের জন্মদিনে লু তার বেস্ট ফ্রেন্ড শিয়াকে আনের সাথে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল। তখন হঠাৎ করে সিকিউরিটি গার্ড সেখানে চলে আসে, তাই তাড়াহুড়ো করে আন কেক খেতে থাকে আর তাদেরকেও এভাবেই খেতে বলে। তখন তারা সবাই একটু অন্যরকম ভাবে কেক খেতে খেতে সেখান থেকে পালিয়ে আসতে থাকে। লু তার পছন্দের মানুষটির জন্য নিজ হাতে বানানো সেই কেকটা ঠিক সেভাবেই খেতে থাকে যেভাবে 5 বছর আগে খেয়েছিল। এতদিনের ভালোবাসার মানুষটিকে হারিয়ে লু কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর তার ফ্রেন্ড সেখানে আসে আর তাকে জাগিয়ে তোলে। লু বলে, আন কোথায়? তার ফ্রেন্ড বলে, আন আমাকে পাঠিয়েছে তোকে নিয়ে যেতে, আর সে শিয়ার সাথে দেখা করতে গিয়েছে। তুই কি আজ তাকে প্রপোজ করিসনি? এটা শুনে লু আবারও চিৎকার করে কান্না করতে থাকে, আর হঠাৎই তার বমি আসতে থাকলে ক্যাম্পাসের বাথরুমে চলে যায় আর সব ঘটনা তার বন্ধুকে খুলে বলে। তখন তার বন্ধু বলে, এখন তোর হাতে 2টা অপশন রয়েছে, এক শিয়ার থেকে আনকে ছিনিয়ে তোর করে নে। লু বলে, আমি এটা কখনোই করতে পারবো না। তখন তার বন্ধু বলে, 2 নাম্বার অপশনও রয়েছে, আর সেটা হলো কলেজের অন্য কাউকে তোর বয়ফ্রেন্ড বানিয়ে নে। এই বলে তার মুঠোফোনটি লুয়ের হাতে দেয়। লু সেখান থেকে রেনের ছবি সিলেক্ট করে আর বলে, এটাই ফাইনাল, আমি আজ এই মুহূর্তেই তাকে প্রপোজ করব। এই বলে সে বাথরুম থেকে বেরোতে গেলে দরজা খুলে দেখে সেখানে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে। লু তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয়। পরদিন সকালবেলা হোস্টেলের মেয়েরা বলে, আমরা শুনেছি তুমি নাকি রেনকে অনেক পছন্দ করো, আর গতকালকে তুমি নাকি তাকে প্রপোজ করতে গিয়েছিলে। লু তখন তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয় আর তার মনে পড়ে গতকালকের রাতের কথা। লু বাথরুমের দরজা আটকাতে গেলে সেখানে থাকা ছেলেরা লুকে দেখিয়ে দেয় এটা ছেলেদের বাথরুম। তখন বাথরুমের ভেতর থেকে রেন বেরিয়ে আসে আর তার বন্ধুরা বলতে থাকে, এই মেয়েটি নাকি তোর প্রেমে পড়েছে, তাই তোর সাথে প্রেম করতে চায়। তারা 2 বান্ধবী তখন ভীষণ লজ্জায় পড়ে যায়। লু তখন তাড়াতাড়ি করে তাদের কলেজের ওয়েবসাইটে ঢুকে আর সেখানে দেখে গতকালকে তার আর রেনের ছবি কেউ তুলে নিয়েছে এবং সবাই তাদের দুজনকে নিয়ে নানান কথা রটাচ্ছিল। ক্লাসে যাওয়ার পর সবাই তাদেরকে নিয়ে নানান কথা বলে যাচ্ছিল। তখন একজন এসে তাকে কিছু ফর্ম ফিল আপ করতে বলে, কিন্তু লু চিৎকার করে বলে, তোমরা কি শুরু করলে? আমি কোনো রেনকে চিনি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তার চিৎকারে ছেলেটি তুফানের তাণ্ডবে উঠতে থাকে আর সমস্ত পেপারগুলো পড়ে যায়। ছেলেটি তখন বলে ওঠে, আমি তো শুধুমাত্র তোমাকে ফর্ম ফিল আপ করতে বললাম। লু তখন কি করবে বুঝতে না পেরে লজ্জায় সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর রেনকে খুঁজতে খুঁজতে তার সুইমিং পুলে চলে আসে আর দেখে রেন পানিতে ডুবে মারা যাচ্ছে, তাই তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু লু সাঁতার না জানার কারণে পাশে থাকা একটি স্টিক ব্যবহার করে রেনকে টেনে তোলার চেষ্টা করে। রেন মূলত পানিতে ভেসে ভেসে ঘুমাচ্ছিল। তখন রেনের ঘুম ভেঙে গেলে সেই স্টিকটাকে টেনে ধরে, ফলে লু পানিতে ছিটকে পড়ে আর সাঁতার না জানার কারণে পানিতে ডুবতে থাকে। তখন রেন তাকে পানি থেকে উঠিয়ে বাঁচিয়ে নিয়ে আসে আর তাকে একটা টাওয়াল দিয়ে বলে, তুমি এখানে কি করছো? লু বলে, তুমি না ডুবে যাচ্ছিলে, আমি তো তোমাকে বাঁচাচ্ছিলাম। রেন বলে, আমি ডুবে যাচ্ছিলাম না, আমার ঘুম পাচ্ছিল, তাই আমি একটু বিশ্রাম করছিলাম। লু বলে, কলেজের সবাই তোমাকে আর আমাকে নিয়ে বাজে বাজে কথা বলে যাচ্ছে, তুমি চাইলেই কিন্তু সবার এই ভুল ভাঙাতে পারো। রেন বলে, আমার সময় নেই, আমি পারবো না। লু তাকে অনেক রিকোয়েস্ট করতে থাকলে রেন বলে, তারা সবাই তো ঠিকই বলছে, তুমি তো গতকাল রাতে আমাকে প্রপোজ করতে চেয়েছিলে। লু বলে, আমি তখন ড্রিঙ্ক করে মাতাল ছিলাম, তাই কি থেকে কি বলে ফেলেছিলাম। তুমি কি মনে করেছো আমি তোমাকে পছন্দ করি? রেন বলে, হতেও তো পারে, তাই না? পৃথিবীতে কোনো কিছুই অসম্ভব নয়। লু বলে, আমি তখন মাতাল ছিলাম,
তুমি দেখো আমি আসার সময় আমার মাথা পরিষ্কার করিনি, এমনকি গোসলও করিনি, আমার গায়ে এখনো ড্রিঙ্কের গন্ধ লেগে আছে। লু প্রমাণ করতে চাচ্ছে সে গতকাল মাতাল থাকার কারণে রেনকে নিয়ে ওইসব বলেছিল। রেন তখন তার হাত সরিয়ে নিতে গেলে লু তার অনেকটা কাছে চলে আসে আর তার হাত গিয়ে পড়ে রেনের বুকের উপর। সে তখন রেনের মাসেলগুলো স্পর্শ করে দেখতে থাকে। রেন বলে, তুমি যদি আমাকে পছন্দই না করো তাহলে এসব কেন করছো? আমি কিন্তু এখন পুলিশকে কল করব। লু তখন ফিকে হাসি দিয়ে বলে, তোমার মাসেলগুলো অনেক ভালো, দেখতে অনেকটা অ্যানাটমি মডেলদের মতো। রেন চলে যেতে থাকলে লু তার পেছন পেছন আসে। লু তখন তার দিকে তাকিয়ে থাকলে রেন বলে, যেখানে তাকানোর নয় সেখানে একদম তাকাবে না, চলো একসাথে শাওয়ার নিতে যাই। লু তখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ভাবতে শুরু করে আর মনে মনে বলে, সে কি আমাকে খারাপ মেয়ে মনে করেছে? লু তখন হঠাৎ হাঁচি দিয়ে বসে। রেন বলে, তুমি হাঁচি আটকাতে পারো না? লু বলে, মেডিকেল পয়েন্ট অফ ভিউ থেকে হাঁচি আটকানো যায় না। তখন রেন বলে, চলো শাওয়ার নিয়ে নেই। লু বলে, আগে তুমি শাওয়ার নিবে। রেন বলে, না, একসাথে। লু বলে, তুমি পাগল হয়ে গিয়েছো? ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্যটা তুমি বোঝো না? আমি তোমার সঙ্গে কেন শাওয়ার নিতে যাব? এটা শুনে রেন তখন তার মাথা ঘুরিয়ে দিয়ে দেখিয়ে দেয় সেখানে লেডিস বাথরুমও রয়েছে আর শাওয়ার নিতে সে চলে যায়। লুয়ের মাথায় সবসময় দুষ্ট চিন্তা ভাবনা ঘুরতে থাকে। শাওয়ার নেওয়া শেষ হয়ে গেলে লু রেনের দেওয়া ড্রেসটা পরে বাহিরে বের হয়। তখন সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। লু পেছনে ঘাড় ঘুরাতেই রেনকে দেখতে পায় আর সে রেনের ড্রেসের মতোই একই ড্রেস পরেছে, তাই সে দ্রুত হাঁটতে থাকে। কিন্তু রেন দ্রুত হেঁটে লুকে পেছনে ফেলে দেয়। লু বলে, সবাই আমাদের দেখে কি না কি ভাবছে, তুমি 10 মিনিট পর বের হলে কি হতো? তখন সেখানে থাকা সবাই বলতে থাকে তারা দুজন ম্যাচিং করে একই ড্রেস পরেছে, মনে হয় তারা ডেট করছে। এসব শুনে লু আরো জোরে জোরে হাঁটতে থাকে, কিন্তু যত জোরেই হাঁটে না কেন রেন তার আগে চলে যায়। তখন দুজন মেয়ে বলে ওঠে সে তাকে ফলো করছে, সে রেনের প্রেমে পাগল হয়ে গিয়েছে। ক্যাম্পাসে কোনো মেয়েই রেনের পেছনে ঘোরার সাহস পায় না। সত্যি ভালোবাসার পাওয়ার অনেক বেশি, তাই লু অনেক সাহসী মেয়ে হয়ে গিয়েছে। এসব শুনে লু আরো বেশি রেগে গিয়ে এক দৌড় মেরে রেনকে পেছনে ফেলে দিয়ে বলে, আমি তাকে না, বরং সে আমাকে ফলো করছে। পরের সিনে ক্লাসের পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় আর লুয়ের রেজাল্ট অনেক খারাপ হয়। তখন টিচার বলে, ক্যাম্পাসে এইসব প্রেম ভালোবাসা না করে পড়াশোনা করলেও তো হয়, তাই না? ক্লাসের সবাই তখন লুয়ের দিকে তাকাচ্ছিল, তার মানে টিচার তাকেই এই কথাগুলো বলছে। কিছুক্ষণ পর ক্লাসে রেন চলে আসে। সব মেয়েরা তখন রেনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। রেন তখন লুয়ের সিটের কাছে এসে দাঁড়িয়ে যায় আর তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি মারে। তারপর তার সিটে গিয়ে বসে পড়ে। টিচার বলে, রেন আজ থেকে আমাদের এই ক্লাসেই ক্লাস করবে। লু তার ফ্রেন্ডকে বলে, সে এমনটা কেন করছে? তুই আমার সিটে বস আর আমি তোর সিটে গিয়ে বসি। কিন্তু তারা সিট বদল করতে গেলে টিচার তাদের বকা দিতে শুরু করে। ছুটির ঘন্টা বাজতেই লু তাড়াতাড়ি করে ক্লাস থেকে বেরিয়ে যায় আর তাদের দোকানে চলে যায়। লু তার মা বাবার একমাত্র মেয়ে বলে তারা তাকে অনেক আদর করত। তারা লুকে দোকানে রেখে সদাই কেনার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর রেন তাদের দোকানের সামনে এসে হাজির হয় আর একটি নাশপাতি নিয়ে বলে, এটার দাম কত? লু পেছনে তাকাতেই তাকে দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলে, সে আমাকে কেন ফলো করছে? তখন লু বলে, তুমি আমাদের দোকানে কেন এসেছো? রেন বলে, অনলাইনে তোমাদের দোকানের অনেক সুনাম শুনেছি, তাই খুঁজতে খুঁজতে চলে এলাম। লু তার থেকে ফলটি কেড়ে নিলে রেনও সেটা কেড়ে নেয়। লু আবার কেড়ে নিতে গেলে রেন বলে, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছি। আর ঠিক তখনই আনকে তাদের দোকানে আসতে দেখে সে লুকিয়ে পড়ে আর রেনকে বলতে নিষেধ করে দেয়। আন এসে বলে, রেন তুমি এখানে? লুকে দেখেছো? লু নিষেধ করা সত্ত্বেও রেন হাত দিয়ে তাকে দেখিয়ে দেয়। লু তখন আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে। আন বলে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি সেদিন তোমাকে একা ফেলে আসার কারণে। আজ রাতে আমি আর শিয়া মিলে তোমাকে ডিনার করাতে চাই। লু তাকে না করে দিলে রেন বলে, ও না গেলেও আমি যাব। এটা শুনে লু মনে মনে বলে, সেদিন বাথরুমে আমি রেনকে নিয়ে যা বলেছিলাম সেসব কথা হয়তো রেন আনকে বলে দিতে পারে, তাই তাকে একা ছাড়া যাবে না। এটা ভেবে লু যেতে রাজি হয়ে যায়। ডিনার শেষে আন শিয়াকে অনেকটা কাছাকাছি দেখে লুয়ের মন ভীষণ খারাপ হয়ে যায়। রেন বলে, তুমি ঠিক আছো? লু তাকে একটি চকলেট দিয়ে বলে, তুমি এখান থেকে যেতে পারো। রেন তখন তাকে কাঁধে তুলে নেয় আর তাদের মাঝখান দিয়ে আসতে থাকে, যেটা দেখে আন আর শিয়া দুজনেই অবাক হয়ে যায়। তখন লু বলে, তোমাকে ধন্যবাদ রেন। রেন বলে, তুমি এত ভারী কেন? কমিয়ে খেতে পারো না? লু বলে, চুপ করো, আমি তোমার বারবেলের থেকেও অনেক পাতলা, ছাড়ো তো আমাকে। পরের সিনে লু খাবার নিয়ে ক্যান্টিনে আসে আর তার পাশের টেবিলে রেন বসেছিল। তখন সবাই বলা বলি করতে থাকে তাদের দুজনের মধ্যে হয়তো ঝগড়া হয়েছে। তাদের এসব কথা শুনে লুয়ের গলায় কফি আটকে যায়।
তখন রেন এসে তাকে একটি টিস্যু পেপার দেয়। লু বলে, তুমি যাও তো এখান থেকে। সবাই তাদের এইসব দেখে আরো বেশি গসিপ করতে থাকে। লু তখন তার নোটবুকে লিখে বলে, তুমি আমাকে অনেকগুলো বিপদ থেকে রক্ষা করেছো, তাই আমি তোমাকে উপহার হিসেবে তোমাকে কেক বানিয়ে দিয়ে আসবো। তুমি তোমার ঠিকানাটা আমাকে দাও। আর এইসব লিখে চুপি চুপি নোটবুকটা রেনের টেবিলের দিকে ছুঁড়ে মারে। তখন কিছু ছেলে পেলে এসে বলে, রেন, আমরা কি তোমার সাথে বসতে পারি? রেন তখন খাবার নিয়ে লুয়ের টেবিলে চলে আসে। আর সেই ছেলেগুলোর মধ্যে একজন ছেলে এসে লুয়ের নোটবুকটা রেনকে দিয়ে বলে, এই নাও তোমার নোটবুক। লু বলেছে তোমাকে কেক বানিয়ে দিয়ে আসবে। এটা শুনে ক্যান্টিনের সবাই তখন হুল্লোড় দিয়ে ওঠে। রেন লুয়ের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। রাতে লু রেনের জন্য কেক বানিয়ে নিয়ে আসে। আর রেনের বন্ধু এসে বলে, রেন ভেতরে পার্টি করছে, তবে পার্টিতে ঢুকতে হলে একটা শর্ত আছে, তোমাকে গান গাইতে হবে। লু তখন তার দেওয়া শর্তে রাজি হয়ে যায়। আর পার্টি শুরু হয়ে গেলে সে গান গাইতে শুরু করে। কিন্তু তার কর্কশ গলার গান শুনে রেনের বন্ধু রীতিমতো পুরো বিরক্ত হয়ে যায়। তারপর রেনের বন্ধুরা মিলে লুয়ের বানানো পুরো কেক খেয়ে ফেলে। লু বলে, এটা তো আমি রেনের জন্য বানিয়েছিলাম। তখন সেখানে রেনের সাথে ওয়াংশিন নামের একটি মেয়ে আসে। লু ভাবে এটা হয়তো রেনের গার্লফ্রেন্ড, আর সে যদি জানতে পারে পুরো ক্যাম্পাসে আমাকে রেনের গার্লফ্রেন্ড বলে বেড়ায়, তাহলে সে আমাকে মেরেই ফেলবে। এই ভয়ে সে লুকিয়ে পড়ে। কিন্তু রেন এসে বলে, তুমি আমার চোখ ফাঁকি দিতে পারবে না, বুঝছো? ওয়াংশিন হচ্ছে রেনের চাচাতো বোন। তখন সে লুয়ের দিকে এগিয়ে আসতে থাকে আর বলে, তুমি আমার হবু ভাবি, কেমন আছো তুমি? লু তাকে বোঝানোর অনেক চেষ্টা করে আর বলে সে রেনের গার্লফ্রেন্ড নয়। কিন্তু ওয়াংশিন তো তার কোনো কথাই শোনে না। বাড়ি ফেরার পথে রেন তার সাথে একই লিফটে ওঠে আর বলে, আমি অনেক ড্রিঙ্ক করেছি, তাই গাড়ি চালাতে পারবো না, তুমি আমাকে বাইক চালিয়ে নিয়ে যাবে আজকে। এটা শুনে লু বলে, আমি জীবনে একবার মাত্র গাড়ি চালিয়েছি, আমি কি করে পারবো ড্রাইভ করতে? তখন সে মনে মনে ভাবতে থাকে, ডান পা নাকি বাপা দিয়ে প্যাডেল চাপতে হয়। কে জানে লু আজকে গাড়ি চালালে কি অঘটনটাই না ঘটিয়ে বসে। কথা মতো লু তাকে পেছনে বসিয়ে বাড়ি ফিরতে থাকে। রেন বলে, তোমার গানের গলা খুবই বাজে। লু বলে, আচ্ছা, তোমার মুখ দিয়ে কি কখনো ভালো কথা বের হয় না? তোমার বাড়ির সবাই জানে যে তুমি সবাইকে এসব বাজে বাজে কথা বলে বেড়াও? তারপর তারা হোস্টেলে ফিরে দেখে গেট বন্ধ হয়ে গিয়েছে। তাই লু গেট টপকে উঠতে থাকে। তখন সিকিউরিটি গার্ড বলে ওঠে, এত রাত করে কেউ ডেটে যায় নাকি? এবারের মতন তোমায় ঢুকতে দিচ্ছি, পরের বার ছেলে বন্ধুর সাথে বাহিরে বের হলে হোস্টেলে ঢুকতে দেব না। হোস্টেলে এসে রেন লুয়ের কথা ভাবতে থাকে। তখন তার বন্ধু বলে ওঠে, তুই নিশ্চয়ই লুয়ের প্রেমে পড়েছিস, তাই না? রেন কিছুই বলে না, কেবল লুকে নিয়ে ভাবতেই থাকে। পরদিন সকালে লুকে ঘুম থেকে জাগিয়ে তার এক ক্লাসমেট বলে, তুই আর রেন গতকালকে একসাথে রাতে ঘুরতে বেরিয়েছিলি, পুরো ক্যাম্পাস এখন সেটাই বলছে। সকাল সকাল ঘুম থেকে উঠে লু এটা শুনে অনেক অবাক হয়ে যায়। তাই সে যতটা সম্ভব রেনের থেকে দূরে দূরে থাকে, যাতে করে তাদেরকে নিয়ে কেউ বাজে কথা বলতে না পারে। কিন্তু রেন ঘুরে ফিরে তার কাছেই আসতে থাকে। ক্যাম্পাসের অন্য মেয়েদের দেখে লু তখন দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে, যাতে করে কেউ বুঝতে না পারে তাদের মধ্যে কিছু রয়েছে। পরের সিনে ল্যাবরেটরিতে তারা মানুষের হার্টের পর্যবেক্ষণ করছিল, কিন্তু রেন এটা দেখে সহ্য করতে পারছিল না। তাই দুষ্ট লু তখন বেশি করে সেটা রেনের কাছে এনে দেখাচ্ছিল। ফলে রেন বমি করতে শুরু করে আর লু সেটা ভিডিও করে নেয়। তখন রেন হাঁটু গেড়ে বসে বলে, প্লিজ ছবিগুলো ডিলিট করে দাও। লু তখন খুশিতে হাসতে থাকে আর বলে, তুমি কন্ট্যাক্ট পেপারে সাইন করলে ভিডিও ডিলিট করে দেব। লুয়ের কথা মতো লুয়ের আনা কন্ট্যাক্ট পেপারে রেন সাইন করে। কন্ট্যাক্টে লেখা ছিল সবার সামনে তারা দেখা করবে না। তখন রেন বলে, যদি কোনোদিন তুমি আমার প্রেমে পড়ে যাও তাহলে কি হবে? লু বলে, অসম্ভব। যদি আমি তোমার প্রেমে পড়ে যাই তাহলে কন্ট্রাক্ট অনুযায়ী ক্যাম্পাসের সবার সামনে আমি তোমাকে আই লাভ ইউ বলবো। পরের সিনে লুয়ের মনে হয় কেউ তাদের কথা আড়ি পেতে শুনছে। লু বের হয়ে দেখে রেনের চাচাতো বোন ওয়াংশিন এরকম পোস্ট মেরে দাঁড়িয়ে আছে। লু বলে, আরে আপু, তুমি এখানে কি করছো? ওয়াংশিন বলে, আরে ভাবি, তুমি এখানে? লু বলে, আমি মোটেও তোমার ভাবি নই, তুমি কি লুকিয়ে লুকিয়ে শিবাইকে দেখছিলে? ওয়াংশিন বলে, আমি শিবাইয়ের গার্লফ্রেন্ড। তখন রেন এসে বলে, শিবাইয়ের কোনো গার্লফ্রেন্ড নেই। ওয়াংশিন বলে, এখন না হলে পরে হব, সমস্যা কি? তখন সেখানে শিবাই চলে আসে। এই শিবাই হচ্ছে তাদের ক্যাম্পাসের সিনিয়র ভাই। সে মেয়েদের পেছনে ঘোরা পছন্দ করত না, সবসময় গবেষণা নিয়ে ব্যস্ত থাকতো। ওয়াংশিন বলে, আমাকে তোমার অ্যাসিস্ট্যান্ট বানাবে? শিবাই বলে, চুপ করো, মেয়েদেরকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট বানাই না, তাছাড়া আমার অ্যাসিস্ট্যান্ট ভেতরেই রয়েছে। ওয়াংশিন তখন তাকে দেখার জন্য দ্রুত ল্যাবে ঢুকে যায়। আর কিছুক্ষণ পরেই লু আর রেন ওয়াংশিনের চিৎকার শুনতে পায়। ওয়াংশিন তখন ল্যাবে থাকা কঙ্কাল দেখে ভয় পেয়ে এক লাফে শিবাইয়ের কোলে উঠে যায়। ওইদিকে লু আর রেন বুঝতে পারে ওয়াংশিন কেন চিৎকার করেছে।
তাই তারা সেখান থেকে চলে যায়। তখন ওয়াংশিন ল্যাবে থাকা সেই হৃৎপিণ্ডটা দেখে বমি করতে থাকে। তখন নিজেই বমি করে আবার নিজেই বালতি ভরে পানি নিয়ে আসে পরিষ্কার করার জন্য। কিন্তু পরিষ্কার করতে করতে সে এমন সব পোস্ট মারতে থাকে যেটা দেখে শিবাই পুরাই হতবাক হয়ে যায়। শিবাই বলে, তুমি এসব কি করছো? তোমার বাপা এত উঁচু করে কেন রেখেছো? ওয়াংশিন বলে, কেন, তোমার পছন্দ হয়নি? এই বলে সে আরেকটা পোস্ট মারে। পরদিন সকালবেলা লু তাদের ল্যাবরেটরির একটি পার্সেল রিসিভ করে, কিন্তু সেটা অনেক ভারী হওয়ার কারণে সে টানতে পারছিল না। তাই সৃষ্টিকর্তার কাছে সে প্রার্থনা করে, তুমি আমাকে একটা বয়ফ্রেন্ড জুটিয়ে দাও। প্রার্থনা শেষেই লু দেখতে পায় ইয়াং নামের এই ছেলেটিকে। লু তখন অনেক বেশি খুশি হয়ে যায়। তার পরের দৃশ্যে লু রেনকে তার রুমে ডেকে বলে, আমাদের দুজনের মধ্যে কাউকে প্রেম করতে হবে অন্য কারোর সাথে, তাহলে কেউ আর আমাদের দুজনকে নিয়ে কথা বলতে পারবে না। এটা শুনে রেন রাগ করে সেখান থেকে বের হয়ে যায়। রেন মূলত লুয়ের প্রেমে ধীরে ধীরে পড়তে শুরু করেছে, কিন্তু লু সেটা বুঝতে পারে না। তারপর রেন লুকে অনেকগুলো ছেলের বায়োডাটা দেয়, যাদের মধ্য থেকে একজনকে সে বেছে নিয়ে প্রেম করবে। লু দেখে রেন তার নিজের বায়োডাটাও দিয়েছে। এটা দেখে লু বলে, তুমি কি চান্স নিতে চাচ্ছ? তুমি বাদ। এরপর সে ইয়াং নামের সেই ছেলেটিকে দেখতে পায়, যাকে সে সকালবেলা দেখতে পেয়েছিল। রেন বলে, তুমি চাইলে আমাকে। লু বলে, চুপ করো, আমি আমার পছন্দের ছেলে পেয়ে গিয়েছি, আর আমি তাকেই আমার বয়ফ্রেন্ড বানাবো। লু বলে, এবার তুমি আমাকে বলো আমি কি করলে ইয়াং আমার প্রেমে পড়বে। রেন বলে, তুমি তার চোখে চোখ রাখবে, কোনোভাবেই চোখের পলক ফেলবে না, যার ফলে মস্তিষ্ক থেকে ডোপামিন হরমোন রিলিজ হবে আর সে তোমার প্রেমে পড়বে। রেনের কথা মতো লু ইয়াং এর দিকে ডাগর ডাগর চোখে তাকিয়ে থাকে আর চোখ মারতে থাকে। মনে মনে বলে, তোমাকে তো আমার প্রেমে পড়িয়েই ছাড়বো। ইয়াং তখন লুয়ের এভাবে তাকিয়ে থাকার কারণে প্রেমে পড়বে তো দূরের কথা, উল্টো তাকে দেখে ভয় পেতে থাকে আর ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পরের সিনে লু ইয়াংকে কিভাবে প্রপোজ করবে সেটার জন্য প্র্যাকটিস শুরু করে, আর তার মিছেমিছি বয়ফ্রেন্ড হবে রেন। লু বলে, আমি যা যা করতে বলবো তোমাকে তুমি ঠিক তাই করবে, যাতে করে আমি এভাবে ইয়াংকে প্রপোজ করতে পারি। তারপর সে নিজের নাকে কেক লাগিয়ে নেয় আর বলে, তুমি কি আমার এটা মুছে দিতে পারবে? বেচারা রেন অভিনয় করতে গিয়ে তার হার্টবিট বেড়ে যায়। তারপর সে রেনের শার্টের কলার ঠিক করে দেয়। রেনের হার্টবিট আরো দ্রুত কাঁপতে শুরু করে। এরপর সে রেনকে ড্রিঙ্ক অফার করে, আর ড্রিঙ্কে একটা চুমুক দেওয়ার পর লু বলে, আমরা কি ড্রিঙ্ক চেঞ্জ করতে পারি? তারপর তারা ড্রিঙ্ক বদল করার পর রেন সেটা মুখে দিতে গেলে লু বলে, ওয়েট, ওই গ্লাসে আমার ঠোঁটের ছাপ লেগে আছে, তুমি যদি ওই ড্রিঙ্ক পান করো তাহলে আমাকে ইনডিরেক্টলি কিস করা হবে। রেন তখন চুপচাপ সেটা পান করে নেয়। রেন কল্পনাতে নিজেকে লুয়ের অনেকটা কাছে মনে করে। তখন লু বলে ওঠে, এই বলো তো কেমন হলো আমার অ্যাক্টিং? রেন বলে, খুবই বাজে অভিনয়, এমন বাজে অ্যাক্টিং আমি আমার জীবনেও দেখি নাই। এই বলে রাগ করে সে চলে আসে। লু আজ ইয়াং এর সাথে দেখা করতে যাবে, তাই রেন প্ল্যান করে ইন্টারনেট থেকে লুয়ের জন্য এমন একটা ড্রেস পছন্দ করে যেটা পরলে ছেলেরা একদমই মেয়েদেরকে পছন্দ করে না। রেন তাকে একের পর এক পাম দিতে থাকে আর বলে, তুমি এই ড্রেসটা পরলে ইয়াং তোমাকে এক দেখাতেই পছন্দ করবে। লু তো খুশি মনে রেনের দেওয়া ড্রেসটা পরে চলে যায় ইয়াং এর সাথে দেখা করতে। ইয়াং তখন কম্পিউটারে গেম খেলছিল, আর হঠাৎ সে লুকে দেখে ক্রাশ খাবে তো দূরের কথা, উল্টো ভয় পেয়ে যায়। আর লুয়ের দিকে তাকানোর কারণে সে গেমে হেরে যায়। ইয়াং বলে, শুধুমাত্র তোমার জন্য আমি গেমে হেরে গেলাম। পরের দৃশ্যে লু রেনের সাথে দেখা করে আর বলে, ইয়াং আজ আমাকে অনেক ইগনোর করেছে। তখন রেন মনে মনে বলে, গুড, অনেক ভালো একটা খবর শোনালে আমাকে। তখন লু বলে, যখনই আমি তার সাথে গেম খেলে জিততে শুরু করি তখনই সে আমার উপর অনেক খুশি হয়ে যায় আর আমাকে দেখে হাসিও দিয়েছে। এটা শুনে রেন মনে মনে বলে, আমার সব প্ল্যান কি তাহলে ভেস্তে গেল? পরদিন লু আমের কেক বানিয়ে রেনকে দেয় আর বলে, এই কেকটা ইয়াংকে দিয়ে আসো। রেন বলে, তোমার জন্য সয় মিল্ক কিনে নিয়ে এসেছি। লু সেটা পান করে বলে, কোথায় থেকে এটা কিনে নিয়ে এলে? একদমই বাজে লাগছে। বেচারা রেন তার ভালোবাসার মূল্য কোনোভাবেই পায় না। তারপর থেকে রেন লুয়ের জন্য সয় মিল্ক নিজে বানানোর ট্রাই করতে থাকে, যাতে করে সে লুয়ের কাছে প্রিয় হয়ে উঠতে পারে। তখন লু রেনকে মেসেজ করে বলে, আমার বানানো আমের কেক খেয়ে ইয়াং কি বলেছিল রে? রেন তার বানানো আমের কেকগুলো ইয়াংকে না দিয়ে নিজেই খেয়ে ফেলেছে, তাই সে কি উত্তর দিবে বুঝতে পারে না। এরপর থেকে সবসময় লু রেনকে আমের বানানো কেক দিত আর রেন তাকে সয় মিল্ক দিত, এবং প্রতিবারই লু রেনের বানানো সয় মিল্ক খেয়ে বলতো, চিনি বেশি হয়েছে, অনেক বেশি ঠান্ডা, এসব খাওয়া যায় নাকি? হ্যাঁ।
হঠাৎ একদিন লু রেনের বানানো সয় মিল্ক খেয়ে অনেক মজা পায়। লু বলে, আজ তোমার বানানো সয় মিল্ক সত্যি অনেক মজার ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় লু রেগে ফায়ার হয়ে যায় আর রেনকে খুঁজতে খুঁজতে তার সুইমিং পুলে চলে আসে। তখন সেখানে থাকা সব প্লেয়াররা লুকে দেখে ভয়ে পানিতে লাফ দিতে শুরু করে। লু বলে, তোমাদের ওস্তাদ কোথায়? তখন তারা ভয়ে হাতের ইশারায় রেনকে দেখিয়ে দেয়। তখন সে রেনের রুমে চলে আসে আর বলে, মিথ্যাবাদী কোথাকার, গেম খেলার সময় ইয়াং আমাকে বলেছে যে তার আম খাওয়াতে অ্যালার্জি রয়েছে। আমার বানানো সেই আমের কেকগুলো সব কোথায় রেখেছ? রেন বলে, আমি সেগুলো খেয়ে ফেলেছি। লু বলে, তার মানে সেদিন তুমি ইচ্ছে করেই আমাকে অমন ড্রেস পরিয়েছিলে যাতে করে ইয়াং এর চোখে আমি হাসির পাত্র হই, তাই না? লু তখন রাগ করে সেখান থেকে চলে যেতে লাগলে দেখে বাকি সুইমাররা তাদের সব কথা শুনে ফেলেছে। পরদিন সকালবেলা তাদের ক্যাম্পাসের সব স্টুডেন্টদের নিয়ে গেম জোন শুরু হয়ে যায়। আর এই গেমে একজন ছেলে এবং একজন মেয়ে পার্টনার হিসেবে গেম খেলবে। সবাই তাদের পার্টনারদের নিয়ে একে একে বের হয়ে পড়ে, কিন্তু রেন লুয়ের জন্য সয় মিল্ক নিয়ে অপেক্ষা করতে থাকে। তখন সেখানে ওয়াংশিন চলে আসে। শিবাই এই গেমে আছে এটা শুনে সে আবার শিবাইয়ের উপর ক্রাশ খেয়ে বসে আছে, তাই সবসময় তার পিছু পিছু থাকে। আর এই গেমে লু তার পার্টনার হিসেবে ইয়াংকে পেয়ে অনেক খুশি। গেমের এক পর্যায়ে লু অন্য পার্টনারদের গুলি করে হারিয়ে ফেলে নিজেরা জিতে যায়। ইয়াং বলে, তুমি তো দেখছি সত্যি অনেক ভালো খেলো। যখন আমি তোমার সাথে থাকি তখন অনেক বেশি হ্যাপি ফিল করি নিজেকে। লু মনে মনে বলে, ইয়াং তাহলে আমার উপর ক্রাশ খেয়েছে। তখনই ইয়াং হেসে দিয়ে বলে, আরে আমি তো একটু মজা করছিলাম তোমার সাথে। আর তখনই লুয়ের আবার মন খারাপ হয়ে যায়। ওইদিকে ওয়াংশিন শিবাইকে খুঁজেই যাচ্ছিল। এইদিকে লু জুস খেতে থাকলে ইয়াং বলে, তোমার জুসটা নিশ্চয়ই অনেক মজা, তাই না? আমাকে একটু দাও তো, আমি একটা টান দিয়ে দেখি। এই বলে জুসের পাইপটা মুখে নিতে গেলে লু মনে মনে বলে, ইয়াং তো তাহলে আমাকে ইনডিরেক্টলি কিস করে ফেলবে। আর ঠিক সেই মুহূর্তে রেন এসে তার মাথায় বন্দুক তাক করে আর বলে, খেতে ইচ্ছে হয় তো নিজে কিনে খাও। লু এমনিতেই রেনের উপর অনেক রেগে আছে, তাই সে ইয়াংকে নিয়ে সেখান থেকে চলে আসে। ওইদিকে ওয়াংশিন শিবাইকে খুঁজতে খুঁজতে গর্তের মধ্যে পা আটকে পড়ে যায় আর রক্ত দেখে সেখানেই সেন্সলেস হয়ে যায়। এইদিকে তাদের কাছে কল আসে একজন আহত হয়েছে। তখন তারা ওয়াংশিনকে ডক্টরের ক্যাম্পে পাঠিয়ে দেয়। গেমের এক পর্যায়ে লু আহত হয় আর সেখানে থাকা সবাই ইয়াংকে বলে, তুমি ওকে ডক্টরের ক্যাম্পে নিয়ে যাও। ইয়াং বলে, আমি চলে গেলে গেম খেলবে কে? তখন লুয়ের ফ্রেন্ড বলে, এই গেমে তুমি লুয়ের পার্টনার, তোমাকেই নিয়ে যেতে হবে। তখন সেখানে রেন চলে আসে আর ইয়াং এর বন্দুক থেকে নিজেকে শুট করে দিয়ে বলে, আমি এখন আউট হয়ে গিয়েছি। এই বলে সে লুকে কোলে তুলে নিয়ে আসতে থাকে। লু তার প্রতি রেনের এত কেয়ার দেখে মনে মনে ভাবে রেন তাকে সত্যি অনেক ভালোবাসে। ওইদিকে ওয়াংশিনের জ্ঞান ফিরলে সে শিবাইকে দেখতে পায় আর বলে, তুমি ডক্টর ক্যাম্পে রয়েছ? আমি শুধু শুধু সেখানে তোমাকে এতক্ষণ খুঁজে বেরিয়েছি। শিবাই বলে, আমি তোমাকে আগেও বলেছি এভাবে আমার পিছনে পড়ে থেকো না। ওয়াংশিন বলে, তোমার কি মনে হয় এভাবে কারোর পেছনে পড়ে থাকতে আমার খুব ভালো লাগে? প্রতিদিন দেয়াল টপকে আসি তোমাকে এক নজর দেখার জন্য। তুমি এতবার আমাকে রিজেক্ট করে দেওয়ার পরেও আমি মান সম্মানের পরোয়া না করে তোমার কাছে ছুটে আসি। তোমার কি মনে হয় এসব আমার খুব ভালো লাগে? এই বলে সে শিবাইকে কিস করে। আর ঠিক তখনই রেন লুকে নিয়ে সেখানে চলে আসে আর তাদের এভাবে কিস করতে দেখে ফেলে। তখন লু তাদেরকে দেখতে নিলে রেন তার চোখ হাত দিয়ে ঢেকে ফেলে আর তাকে কাঁধে তুলে তাঁবুতে নিয়ে আসে এবং ভালোভাবে তার হাঁটুতে ব্যান্ডেজ করে দিয়ে মেডিসিনটা রাখতে উঠলে লুয়ের খুব কাছাকাছি চলে আসে আর দুজন দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এবং এক পর্যায়ে রেন তাকে কিস করতে থাকে। পরদিন লু রেনের সুইমিং পুলে যায় দেখা করতে এবং রেনের পছন্দের বিস্কুট বানিয়ে নিয়ে আসে তার জন্য। কিছুক্ষণ পর সেখানে বাকি সুইমাররা তাদের ড্রেস খুলতে থাকে সুইমিং করার জন্য। দুষ্ট লু তখন খুব মজা করে তাদেরকে দেখতে থাকে আর ঠিক তখনই রেন এসে তার চোখ বন্ধ করে রুমে নিয়ে আসে আর বলে, তোমার কাছে কি মনে হয় ওই ছেলেগুলো দেখতে আমার থেকেও বেশি হ্যান্ডসাম? লু বলে, এটা শুনে রেন তার টি শার্ট খুলে ফেলে আর বলে, আমি দেখতে তাদের থেকেও বেশি সুন্দর। বিশ্বাস না হলে আমাকে টাচ করে দেখতে পারো। রেন বলে, আমার মাসেলগুলো কি ঠিক আছে? লু হাত সরিয়ে নেয় আর তাকে বিস্কুটের প্যাকেটটি দিয়ে বলে, এগুলো আমি নিজ হাতে তোমার জন্য বানিয়েছি, ঠিক তুমি যেমনটা বলেছিলে, চিনি ছাড়া, তবে অনেক সুস্বাদু। তারপর সে লুয়ের মাথায় চাদর ঢেকে নিয়ে আসতে থাকে যাতে করে সে বাকি সুইমারদের মাসেল দেখতে না পারে। কয়েকদিন পরেই হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ নতুন বছর শুরু হয়ে যাবে। তাই লু বলে, আমার মা বাবা তোমাকে হ্যাপি নিউ ইয়ারে আমাদের বাড়িতে ডিনারে দাওয়াত করেছে। রেন তখন সাথে সাথে রাজি হয়ে যায়।
আর ফাইনালি নতুন বছর শুরু হয়ে গেলে লুয়ের বাবা মা রেনকে অনেক আদর যত্ন করে খাওয়াতে থাকে এবং খাওয়া দাওয়া শেষ হলে তারা একটি গেম খেলতে শুরু করে। আর গেমে যে জিততে পারবে সে এই গোল্ড বক্সটা নিতে পারবে। কিন্তু খেলাতে বারবার রেন জিতে যায় আর লু হারতে থাকে। রেন দেখে লুয়ের ওই গোল্ড বক্সটা অনেক পছন্দ, তাই সে ইচ্ছে করেই খেলাতে হেরে যায় আর লুকে জিতিয়ে দেয়। খেলা শেষে লু দেখে বছরের প্রথম তুষারপাত শুরু হয়ে গিয়েছে, তাই জ্যাকেটটা নিয়ে বাহিরে বেরিয়ে পড়ে স্নোফল দেখবে বলে। তখন রেন এসে তাকে স্কার্ফ পরিয়ে দেয়। লু ধীরে ধীরে রেনকে ভালোবাসতে শুরু করে। আর পথিমধ্যেই একজন লোক কিছু আতশবাজি নিয়ে সেখান দিয়ে চলে যাচ্ছিল। তখন রেন তার থেকে কিছু আতশবাজি নেয় এবং দুজনে মিলে নতুন বছর উদযাপন করতে থাকে। পরের সিনে স্টেথোস্কোপ দিয়ে লু রেনের হার্টবিট চেক করতে গেলে লুয়ের হাতে হাত লাগে। লু যতবারই রেনের হার্টবিট চেক করতে গিয়েছিল বারবারই সে রেনের থেকে হাত সরিয়ে নিয়েছিল। আর এবার রেনের সাথে তার হাত টাচ লাগাতে তার নিজের হার্টবিট বেড়ে যায়। লু তখন নিজের হার্টবিট মাপতে শুরু করে আর বুঝতে পারে সে সত্যি সত্যি রেনকে ভালোবেসে ফেলেছে। রেন বলে আমি চলে যাচ্ছি। লু তাকে বলতে গিয়েও আটকে যায়। অবশেষে বলে ফেলে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? তারপর তারা দুজন দুজনের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কয়েকদিন পর তারা সব ফ্রেন্ডরা মিলে ডিনারের আয়োজন করে এবং সেখানে রেন আর লু আসে এবং তাদের দুজন দুজনার প্রতি কেয়ার দেখে লুয়ের স্কুল ক্রাশ আন আর তার সেই বেস্ট ফ্রেন্ড শিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে। লু আর রেন তাদের সামনে আরো বেশি বেশি রোম্যান্স করতে থাকে, যাতে করে আন আর শিয়া আরো বেশি জেলাসি ফিল করে। কয়েকদিন পর লু একটি কেকের শপ খোলে, কারণ সে কেক বানাতে অনেক পছন্দ করত। আর রেনকে দেওয়া সেদিনের কন্ট্রাক্ট পেপারের কথা অনুযায়ী হাই স্কুলের সব বন্ধুদের সামনে লাইভে সে রেনকে আই লাভ ইউ বলে। লু আর রেন তাদের সম্পর্কে আরো বেশি গভীর হতে থাকে। কয়েক মাস পর লু আর রেন ডেটে গেলে তাদের রোমান্টিক মোমেন্টস শুরু হয়। আর ঠিক সেই মুহূর্তে ইয়াং চলে আসে কাবাবে হাড্ডি হয়ে আর বলে, তোমাদের জন্য 3টি টিকিট কিনেছি, চলো একসাথে ডলফিন দেখবো। আর এখানেই ফার্স্ট লাভ ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।